আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে আবারও একটি ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম রান্না বান্না নিয়ে। আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত সারাদিন ছুটির দিনের যা সকল রান্না করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। শুক্রবার মানেই যেন ঈদের দিনের মতো আনন্দ হয়। রান্না বান্না খাওয়া দাওয়া থেকে শুরু করে সবাই কিন্তু ঈদের আনন্দের মতোই আনন্দ করে থাকে। আর শুক্রবারে সবাই কিন্তু ছুটি কাটালেও আমরা যারা গৃহিণী থাকি তাদের কিন্তু আর ছুটির দিন হয় না, তাদের বরং আরও বেশি ব্যস্ততায় কাটানো একটি দিন হয়। আর এই ব্যস্ততায় কাটানোর দিন নেই আজকের ব্লগ ভিডিওটি শুরু করছি। শুক্রবারের সকাল মানে এই যে আমার বাসায় খিচুড়ি রান্না করতেই হবে। আমার ছেলের বাবা আবার খিচুড়ি ছাড়া একদম কিছুই খেতে চায় না, আর তার জন্য তার সাথে সাথে কিন্তু আমাদেরও খেতে হয়। আর অভ্যাস হয়ে গিয়েছে এখন খেতে খেতে, ভালোই লাগে খেতে। আর খিচুড়িটা সাধারণত মুগ ডালের রান্না করা হয়। মুগ ডালের খিচুড়ি খেতে কিন্তু দারুণ লাগে। তার জন্য যে প্রথমে মুগ ডালটাকে ভেজে নিয়েছি, আর যে ভেজে নেওয়ার পরে চাল এবং ডাল একসাথে করে ভালো করে ধুয়ে নিয়েছি, আর তারপরে মরিচ, পেঁয়াজ, রসুন এগুলো দিয়ে দিচ্ছি। আজকে খিচুড়ির সম্পূর্ণ রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব আমি যেভাবে রান্না করে থাকি। আর এই যে মরিচ পেঁয়াজ দেওয়ার পরে গোটা মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা এবং আস্ত জিরা দিয়েছি। তারপরে দিয়েছি লবণ, হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। আমাদের এই খিচুড়ির রান্নাতে আবার ধনিয়ার গুঁড়ার পরিমাণটা একটু বেশি দেওয়া হয়। এই ধনিয়া গুঁড়াটা আমাদের বাসায় তৈরি করা, এর মধ্যে বিভিন্ন কিছু মশলা অ্যাড করা থাকে। এর ফলে যে কোনো রান্নায় অন্য মশলা স্কিপ করে কিন্তু এই ধনিয়া গুঁড়ার পরিমাণটা বেশি দিয়েও অনেকভাবে রান্না করা যায়। আর এতে কিন্তু টেস্টটা দারুণ আসে। আমাদের আসলে এভাবেই খাওয়া হয়, তাই আমিও এভাবেই শিখে গিয়েছি। আর এই যে পরিমাণ মতো তেল দিয়ে এখন হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। হাতে মাখা খিচুড়ি কিন্তু খেতে দারুণ লাগে, আর রাইস কুকারে রান্না করলে কিন্তু হাতে মেখেই দিতে হয়। আমি সাধারণত রেগুলার খিচুড়ি বা পোলাও এই ধরনের রান্নাগুলো রাইস কুকারে করে থাকি। রাইস কুকারে করলে কিন্তু অন্যান্য ঝামেলা কম হয়, আর খিচুড়ি বা পোলাওটাও অনেক বেশি ঝরঝরে হয়। আর এই যে কথা বলতে বলতে আমি কিন্তু খুব ভালো করে মেখে নিয়েছি, আর তারপরে পরিমাণ মতো পানি দিয়েছি। রাইস করে খিচুড়িটা কিন্তু একদম ভুনা খিচুড়ির মতো পারফেক্ট ঝরঝরে হয়, আর টেস্টটা অনেকটা ভুনা খিচুড়ির মতোই লাগে। আর এই যে আমি কিন্তু রাইস কুকারটা বসিয়েও দিয়েছি, আর এখন সুইচটা অন করে দিয়েছি। খিচুড়িটা হতে থাক। আর রাইস কুকারে কিন্তু খিচুড়ি হতে খুব একটা বেশি সময়ও লাগে না। আর এই যে দেখুন আমার খিচুড়িটা কিন্তু রান্না হয়েও গিয়েছে। আর সুইচটা অফ করে দেওয়ার পরে একটু চামচ দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি। এভাবে উপর নিচে করে নেড়ে মিশিয়ে দিলে কিন্তু উপরের দিকে যে মশলাগুলো ভেসে থাকে সেগুলো ভাতের সাথে মিশে যায়, আর উপর নিচ করে দিলে কিন্তু চালগুলো বা ভাতগুলো পারফেক্টভাবে হয়। আর এখন এই যে মিশিয়ে দেওয়ার পরে কিছুক্ষণের জন্য একটু দমে রেখে দিব, তাহলে কিন্তু খিচুড়িটা একদম পারফেক্টভাবে ঝরঝরে হয়ে যাবে। আর খিচুড়িটাকে এখন দমে রেখে দিয়ে চলে যাব খিচুড়ির সাথে খাওয়ার জন্য বাকি আইটেমগুলো রেডি করে নেওয়ার জন্য। আর আজকে খিচুড়ির সাথে রয়েছে বেগুন ভাজা, আর করব ইলিশ মাছ ভাজা। তার জন্য মাছও কেটে নিয়েছি, বেগুনটাও কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব স্বাদ মতো হলুদের গুঁড়া, আর দিয়ে দিব মরিচের গুঁড়া। বেগুন ভাজা আর ইলিশ মাছ ভাজা এগুলো কিন্তু খিচুড়ির সাথে একটা বেস্ট কম্বিনেশন। এগুলো হলে খিচুড়ির সাথে খাওয়ার জন্য আর কিছুই লাগে না। আর এর সাথে কিন্তু এই খিচুড়িটা একবার নয় দুইবারও খাওয়া যায়। আর ইলিশ মাছ ভাজাতে কিন্তু অন্যান্য বেশি মশলা অ্যাড করলে খেতে ভালো লাগে না। সাধারণ লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে ইলিশ মাছটাকে ভেজে নিলে মাছের নিজস্ব স্মেলটা বজায় থাকে, আর এর ফলে কিন্তু খেতেও ভালো লাগে। আর এই যে কথা বলতে বলতে আমি কিন্তু ম্যারিনেট করে নিয়েছি। এখন চলে যাব ভেজে নেওয়ার জন্য। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে নিচ্ছি। আর তারপরে এখন প্রথমে আমি একটি ডিম ভেজে নিব। আমার ছেলে আবার ইলিশ মাছের কাটা হওয়ার জন্য খেতে চায় না, তাই তার জন্য আলাদা করে ডিম ভেজে নিচ্ছি। সে আবার মরিচ পেঁয়াজ দেওয়া ডিমটা খেতে চায় না, এভাবে এমনি নর্মাল ডিম ভাজা খেয়ে থাকে। তো এই যে ডিমটা আমি ভেজে নিয়েছি, এখন এই তেলের মধ্যে আমি বেগুন এবং মাছটাকে ভেজে নিব। তবে তার আগে প্রথমে বেগুনটাকে ভেজে নিচ্ছি। বেগুন ভাজতে গেলে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে। মাছ ভাজাতে তেলের পরিমাণটা একটু কম হলেও সমস্যা হয় না, কিন্তু বেগুন ভাজাতে তেলটা বেশি না হলে বেগুন ভাজার পারফেক্ট একটা কালার আসে না। এর ফলে কিন্তু দেখতেও ভালো লাগে না, টেস্টটা আহামরি ডিফারেন্ট হয় না, কিন্তু দেখতে আসলে ভালো লাগে না। এজন্য বেগুনটাকে আগে ভেজে নিচ্ছি।
আর এই যে বেগুনটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। আমার কাছে আবার বেগুনটা একটু ডিপ ফ্রাই করলে বেশি খেতে ভালো লাগে, এজন্য আমি একটু ডিপ ফ্রাই করে সুন্দর কালার করে ভেজে নিই। আর এই যে বেগুনগুলো কিন্তু সুন্দর একটি কালার চলে এসেছে আর ভাজাও হয়ে গিয়েছে। এখন চুলা থেকে উঠিয়ে নিচ্ছি। আর এই তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি আরও এক পিস বেগুন ছিল সেটা, আর মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি সবগুলো মাছ একবারে দিয়ে দিব যাতে তাড়াতাড়ি ভেজে নেওয়া হয়ে যায়। এই রান্নাটা আসলে অনেক সকাল সকাল করে নেওয়া, সকাল সকালই সবাই খেতে চায়, আর তারপরে আবার দুপুরে রান্নার জন্য প্রিপারেশন নিতে হয়। দুপুরে নামাজ পড়ে এসে খেতে চাই, তার জন্য তো রান্নাগুলো আগে থেকে কমপ্লিট করে নিতে হয়। তাই আমি রান্নাগুলো সকাল সকাল একটু গুছিয়ে নিচ্ছি। নিজের কাজগুলো তাড়াতাড়ি যত কমপ্লিট করে রাখা যায় ততই ভালো। আর এই যে আমি কিন্তু মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। মাছগুলোকে একবারে দেওয়াতে একটু গাদাগাদি হয়ে গেছে, এভাবে একটু কষ্ট করে ভেজে নিচ্ছি যাতে একবারে হয়ে যায়। আর ইলিশ মাছ ভাজার সময় যা দারুণ একটা স্মেল বের হয় তা তো একদম বলার বাহিরে। এই স্মেলেই যেন একদম পেটটা ভরে যায়। আর এই যে আমার মাছগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে, মাছগুলো উঠিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু আবার মাছের কাঁটা এবং নাড়ি এই দুটোই রেখে দিই, এই দুটোই খেতে আমার কাছে ভালো লাগে। আর এই দুটোকেও আমি ভেজে নিচ্ছি। আর এক পাশে কিছু শুকনো মরিচ ভেজে নিচ্ছি। শুকনো মরিচগুলোকে ভর্তা করব খিচুড়ির সাথে খাওয়ার জন্য, তাই একটি সাইডে ভেজে নিচ্ছি যাতে একসাথেই হয়ে যায়। আর এই যে মরিচগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আর ওই পাশে আমি ওই নাড়ি এবং কাঁটাটাকে ভেজে নিচ্ছি একটু মুচমুচে করে। আর ভেজে নেওয়া হয়ে গেছে, সব নামিয়েও নিয়েছি। দেখুন আমার বেগুন ভাজা এবং ইলিশ মাছ ভাজা একদম রেডি হয়ে গিয়েছে। আর এখন মরিচটাকে ভর্তা করে নিব। তাই যে শুকনো মরিচের মধ্যে প্রথমে লবণ দিয়ে নিয়েছি, লবণের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল তাই একটু উঠিয়ে রাখলাম। আর এখন মরিচটাকে লবণ দিয়ে খুব ভালো করে চটকে নিচ্ছি। মরিচটা একটু গরম থাকতে লবণ দিয়ে চটকে নিলে কিন্তু খুব সুন্দরভাবে একদম মিহি হয়ে যায় বা গুঁড়া হয়ে যায়, আর এতে কিন্তু খেতেও ভালো লাগে। আর এই যে ভালো করে চটকে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দেব সরিষার তেল, যার জন্য এই মরিচ ভর্তাটা খেতে অসাম লাগে একদম। আর সরিষার তেলটা দেওয়ার পরে পেঁয়াজ এবং মরিচটাকে একটু হাত দিয়ে চটকে মেখে নিচ্ছি। আর এই যে কথা বলতে বলতে কিন্তু আমার মরিচ ভর্তা একদম রেডি হয়ে গিয়েছে। আর এর সাথে সাথে কিন্তু সকালের নাস্তাটাও একদম রেডি হয়ে গেছে। আর এই যে রয়েছে খিচুড়ি, খিচুড়িটা কেমন হয়েছে কমেন্টে জানিয়ে যাবেন। আর সাথে নিয়েছি বেগুন ভাজি, আর নিয়েছি ইলিশ মাছ ভাজি, আর ইলিশ মাছের তেলটাও একটু নিয়েছি। আর নিয়েছি শুকনো মরিচের ভর্তা। আর এই যে সকালের খাওয়ার জন্য খিচুড়ি প্লেটার একদম রেডি। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর এরকম প্লেটার খেতে আপনাদের কাছে কেমন লাগে? আমার তো দারুণ লাগে। বিশেষ করে বৃষ্টির দিনে এরকম একটা প্লেটার হলে তো আর কোনো কথাই হয় না। আর হঠাৎ করে খিচুড়িটা রান্নার সাথে সাথে কিন্তু বাইরে দেখি বৃষ্টি পড়াও শুরু হয়েছে। মনটা খুব খুশি হয়ে গেল। বৃষ্টির দিনে খিচুড়ি প্লেটারটা জমে গিয়েছিল। আর এই দিয়ে সকালের নাস্তা হয়ে গেল। আর তারপরে দুপুরে রান্নাবান্নার জন্য চলে এসেছি। দুপুরে আজকে রান্নার জন্য 2 রকমের মাংস এনেছে। একটি হচ্ছে মহিষের মাংস। মহিষের মাংসটা আমি আর আমার ছেলে একটু কম পছন্দ করি, খাই না তেমন না, তবে পছন্দ কম করি, এজন্য আমাদের জন্য গরুর মাংস এনেছে। আর মহিষের মাংসটা আসলে একটু সলিড মাংস বেশি থাকে, হাড় চর্বি একটু কম থাকে। আর আমার ছেলের পছন্দ আবার একটু হাড় চর্বিওয়ালা মাংস, আর তার জন্য এই যে গরুর মাংস এনেছে। তবে আজকে গরুর মাংসে একটু হাড় চর্বির পরিমাণটা বেশি ছিল। যাই হোক, যেটা এনেছে সেটাই ভালো। এখন মাংসগুলোকে প্রথমে আমি ধুয়ে নিচ্ছি। মাংসগুলোকে রেগুলার কাট করে কেটে নেওয়া, সেজন্য আর আমি ছোট করে নেইনি, এভাবে আমি রান্না করে নিব। এখন খুব ভালো করে মাংসগুলোকে ধুয়ে নিচ্ছি। আর এই মহিষের মাংসটা আমি এমনি রান্না করব। আর গরু কিংবা খাসির মাংসে যেমন লোম থাকে, এই মহিষের মাংসে কিন্তু ওই ধরনের কোনো কিছুই থাকে না, তাই ধুয়ে নিতেও সময় কম লাগে আর খুব সহজে ধুয়ে নেওয়া যায়। আর তারপরে আমি এই যে গরুর মাংসটাও ধুয়ে নিচ্ছি। গরুর মাংসটা দিয়ে আজকে আমি তেহারি রান্না করব, আর সেজন্য মাংসগুলোকে একটু ছোট পিস করে কেটে নিয়েছি। এখন এই যে গরুর মাংসগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। দুটো মাংস ভালো করে ধুয়ে নেওয়ার পরে মহিষের মাংসটাকে আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিব। তার জন্য লবণ, হলুদ আর সামান্য পরিমাণে তেল আর অল্প পরিমাণে পানি দিয়ে সিদ্ধ করে নিব। মহিষের মাংস সিদ্ধ হতে সময় বেশি লাগে, এজন্য এইভাবে সিদ্ধ করে নিচ্ছি। আর এই যে প্রেসার কুকারটা চুলায় বসিয়ে দেওয়ার পরে ছেলে তরমুজ নিয়ে এসে বায়না করছে জুস খাবে, তাই তরমুজের জুস বানিয়ে নিব। তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তরমুজটা আসলে ছুরি দিয়ে কেটে নিতে কিন্তু খুবই সুবিধা হয়, খুব সহজে দ্রুত কেটে নেওয়া যায়।
আর এই গরমে ঠান্ডা ঠান্ডা তরমুজ বা তরমুজের শরবত যেটাই হোক না কেন খেতে কিন্তু দারুণ লাগে। ভাবলাম আমি নিজেও যেহেতু গরমের মধ্যে কাজ করছি, একসাথে ছেলের সাথে আমাদেরও খাওয়াটা হয়ে যাবে, তাই তরমুজের জুসটা করে নিই। আর এই যে তরমুজগুলোকে আমি কেটে নিচ্ছি, আমি কিন্তু বিচি সহকারে কেটে নিচ্ছি। আর কথা বলতে বলতে আমার তরমুজগুলো কিন্তু কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে একটি ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে মোট 3 কাপ পরিমাণ তরমুজ হয়েছে। আর এই তরমুজটাকে এখন ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিলাম। আর তার মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি, বিট লবণ আর দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। ব্যাস, আর কোনো কিছুই দিতে হবে না। তরমুজটা যেহেতু ঠান্ডা, তাই এর মধ্যে ঠান্ডা কোনো কিছু অ্যাড করিনি। পরবর্তীতে জুস করার পরে বরফ কুচি অ্যাড করে নিব। আর এই যে আমি ব্লেন্ডারে এটাকে জুস করে নিচ্ছি। ব্যাস, কয়েকবার ব্লেন্ড করে নিলেই তরমুজের জুস কিন্তু একদম রেডি। এটাকে এখন একটু ছেঁকে নিব, যেহেতু আমি বিচি সহকারে দিয়েছি। ছেঁকে নিলে একদম পিওর জুসটা পাওয়া যাবে। আর আমি খুব ভালো করে ছেঁকে নিচ্ছি। আর তারপরে এই যে শরবতটাকে বা জুসটাকে এখন সার্ভ করে দিব। তার জন্য আমি বরফ কুচি আর লেবু স্লাইস দিয়েছি। আর এখন এই যে জুসটাকে সার্ভ করে দিচ্ছি। তরমুজের জুসটা কিন্তু দেখতে এবং খেতে দারুণ হয়েছিল। আর এই গরমে কাজ করার মধ্যে এরকম ঠান্ডা এক গ্লাস জুস খেয়ে একদম মনটা জুড়িয়ে গেল। আর ওইদিকে মাংসটা হয়ে যাওয়ার পর প্রেশার কুকারটা নামিয়ে রেখেছি। আর তারপরে আমি একটু পায়েস রান্না করব আজকে ডেজার্ট হিসাবে। এর জন্য চুলায় যে একটি কড়াই বসে আমি পায়েসটাকে অলরেডি রান্না করতে বসিয়ে দিয়েছি। পায়েসের চালগুলো অর্থাৎ পোলাওয়ের চালটাকে সিদ্ধ করে নিব। আর তার আগে কিন্তু কোনো কিছু অ্যাড করা যাবে না। আর সিদ্ধ হতে থাক, আমি চুলা চালটা লো হিটে দিয়ে রাখবো সিদ্ধ হওয়ার জন্য। আর অন্যদিকে আমি অন্য রান্নাগুলো চড়িয়ে দিব। আর এটাকে আমি অন্য চুলায় বসিয়ে দিয়েছি। আর এই যে এই চুলাতে আমি এখন তেহারিটা রান্না করে নিব। তার জন্য মাংসটা রান্না করে নিব। আর মাংস রান্না করার আগে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। আর অন্য চুলাতে পায়েসটাও রান্না হচ্ছে। আর এই যে পেঁয়াজ বেরেস্তা হওয়ার পরে বাটা মশলা সহ সমস্ত মশলাগুলো অ্যাড করে দিব। অনেকটাই বিরিয়ানি রান্নার মতো সমস্ত মশলা অ্যাড করে দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব। আর মশলাগুলো কষিয়ে নেওয়ার পরে এখন মাংস দিয়ে দিয়েছি। আর মাংস সহকারে এখন খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে মাংসটাকে সিদ্ধ করে নিব। আর অন্যদিকে যে পোলাওয়ের চালটা প্রায় সিদ্ধ মতো হয়ে এসেছে, এখন এর মধ্যে লবণ চিনি যা যা অ্যাড করার সেগুলো অ্যাড করে দিব। পায়েসের চালে আগে থেকে যদি লবণ চিনি অ্যাড করা হয় তাহলে কিন্তু চালগুলো সিদ্ধ হতে চায় না বা সিদ্ধ হতে সময় বেশি লাগে, তাই শেষের দিকে অ্যাড করে দিতে হয়। আজকে খুবই সিম্পলভাবে পায়েসটাকে রান্না করে নিয়েছি। সিম্পলভাবে করলে কিন্তু পায়েসটা খেতে দারুণ হয়েছিল। আর পায়েসটাকে আমি চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে এখন সেই মহিষের মাংসটা রান্না করে নিব। তার জন্য প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। আর তার মধ্যে যে সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে মশলাগুলোকে একটু কষিয়ে নিচ্ছি। মহিষের মাংসটা আসলে একটু সিদ্ধ হতে সময় বেশি লাগে, এর জন্য প্রেশার কুকারে আমি আলাদাভাবে সিদ্ধ করে নিই। এতে করে মাংসটা একদম সফট হয়ে যায় আর তারপরে রান্না করতে সময়টা কম লাগে। এই যে দেখুন, আমি মশলাগুলোকে কষিয়ে নিয়ে মাংসগুলোকে দিয়ে দিয়েছি। আর এখন মাংস থেকে যে ঝোলটা বা পানিটা বেরিয়েছিল সেই স্টকটা দিয়েই আমি মাংসটাকে রান্না করে নিব। আর এই যে আমার মাংসটা প্রায় রান্নার শেষের দিকে। আর অন্যদিকে কিন্তু আমার গরুর মাংসটাও রান্না করা হয়ে গিয়েছে। আর মাংসগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। আর তারপরে এই তেলের মধ্যে চালগুলোকে ভেজে নিব। আজকে আমি অল্প করে তেহারিটা রান্না করে নিব যাতে একদম খেয়ে শেষ করে নেওয়া যায়। আর এই যে চালগুলোকে ভেজে নেওয়ার পরে পরিমাণ মতো পানি এবং যা যা মশলা অ্যাড করা সেগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দেওয়ার পরে এখন চালটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর এই যে দেখুন, চালগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন মাংসগুলো অ্যাড করে দিয়েছি। এর মধ্যে এখন পেঁয়াজ বেরেস্তা যা যা অ্যাড করা সব কিছু অ্যাড করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিয়ে এটাকে দমে রেখে দিব। তেহারিটা দমে রেখেছি। আর অন্যদিকে আমার মাংসটা কিন্তু একদম রান্না হয়ে গিয়েছে। আর এখন মাংসটাকে চুলা থেকে নামিয়ে নিব। আর অন্যদিকে আমার তেহারিটাও দমে রাখার পরে দেখুন একদম পারফেক্টভাবে রান্না হয়ে গিয়েছে। মাংসতে চর্বির পরিমাণটা বেশি ছিল, এজন্য একটু তেল তেল মতো হয়েছে। যাই হোক, ব্যাপার না, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। আর তেহারিটা কতটা পারফেক্ট ঝরঝর হয়েছে তা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আর খেতেও কিন্তু অনেক লোভনীয় হয়েছিল। আর এই দিয়ে কিন্তু আমার দুপুরে রান্নাবান্না শেষ হয়ে গেল। এই যে তেহারি রান্না একদম গরম গরম, আর পাশে রয়েছে মহিষের মাংস রান্না। মহিষের মাংস রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর এই যে সাথে রয়েছে পায়েসটাকে আমি ওয়ান টাইম ফার্নিচারগুলোতে সার্ভ করে নিয়েছি। আর সাথে রয়েছে সালাদ, ব্যাস আর কিছুই নয়।
আর এই যে এখন দুপুরের খাবার জন্য প্লেটটাকে রেডি করে নিচ্ছি। এই ছিল মোটামুটি আজকে ফ্রাইডে দুপুরে রান্না বান্না। আর এগুলো দিয়েই আজকের ব্লগ ভিডিওটি এখানেই শেষ করছি। আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন, আর রান্নাগুলো কেমন লেগেছে সেটা তো জানাতে অবশ্যই ভুলবেন না। আর এই ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পেজটি ফলো করে পাশে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।